হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই টু পাই ম্যাথ। আজ আমরা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যার কোষে দেখে 1.3 এর জন্য কিছু বেসিক কনসেপ্ট জানব এবং পরের দিন আমরা কোষে দেখে 1.3 এর অঙ্কগুলো করব। আজকে আমরা মূলদ সংখ্যা থেকে দশমিক সংখ্যায় প্রকাশ করব, দশমিক সংখ্যা থেকে আবার মূলদ সংখ্যায় প্রকাশ করব, অমূলদ সংখ্যাকে দশমিক সংখ্যায় প্রকাশ করব, আবার দশমিক সংখ্যাকে অমূলদ সংখ্যায় প্রকাশ করব এবং সংখ্যা রেখায় দশমিক সংখ্যাকে কি করে স্থাপন করব সেটা জানব। বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিছু নিয়ম বা প্রপার্টি স্যাটিসফাই করে, সেগুলো কি? ধরো তিনটে বাস্তব সংখ্যা নিলাম এ বি সি, সেক্ষেত্রে এ প্লাস বি তার সঙ্গে যদি প্লাস সি করি সেটা সমান সমান এ প্লাস তার সঙ্গে বি প্লাস সি করলে তার সমান হচ্ছে, অর্থাৎ সংযোগ নিয়ম সিদ্ধ করছে। দুয়েরটা হচ্ছে এ প্লাস বি যা হবে সমান সমান বি প্লাস এও তাই হবে। এটা হচ্ছে তোমাকে বলা হয় বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। 3 নম্বর হচ্ছে গুণের ক্ষেত্রে এ ইন্টু বি করার পর যদি ইন্টু সি করি সেটা ইকুয়াল টু এ ইন্টু তারপর বি ইন্টু সি করলে যা হবে তার সমান হবে, অর্থাৎ গুণের ক্ষেত্রে সংযোগ নিয়ম সিদ্ধ করছে। 4 নম্বর হচ্ছে গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম সিদ্ধ করে বা কমিউটেটিভ ল হোল্ড করে, অর্থাৎ এর সঙ্গে যদি বি গুণ করি সেটা সমান সমান বির সাথে যদি এ গুণ করি তার সমান হবে। 5 নম্বর হচ্ছে বিচ্ছেদ নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল। কি আছে? এ ইন্টু বি প্লাস সি, এটা কি হবে? এই এর সঙ্গে বি গুণ হয়ে যাবে এ ইন্টু বি প্লাস এই এর সঙ্গে সি গুণ হয়ে যাবে এ ইন্টু সি হবে। আবার যদি এ প্লাস বি লিখি তার সঙ্গে সি গুণ করি সেটা সমান হয়ে যাবে এসি গুণ বিসি, এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম। 6এরটা আছে যদি এর সঙ্গে 0 গুণ করি তাহলে অবশ্যই করে এ হবে, বা যদি ধরো জিরোর সঙ্গে এ যোগ করি তাহলে এটা এ হবে, অর্থাৎ একটা আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। এই জিরোকে বলা হয় একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ জিরোর সঙ্গে তুমি যাই যোগ করো না কেন, ধরো তুমি 3 যোগ করলে তাহলে তুমি 3ই ফিরে পাচ্ছ, বা 5 যোগ করলে জিরোর সঙ্গে তাহলে তুমি 5ই ফিরে যাচ্ছ, তাই এটা জিরোকে আইডেন্টিটি বা একসম উপাদান বলা হয়। 7এরটা আছে যদি এর সঙ্গে 1 গুণ করো তাহলে কি পাবো? এই পাবো, এ পাবো, এবং যদি 1-এর সঙ্গে এ গুণ করো তাহলে এই এ পাবো, অর্থাৎ এই গুণের ক্ষেত্রে এই একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1, কারণ 1-এর সঙ্গে যাই গুণ করো না কেন সেই সংখ্যাটাই আমরা ফিরে পাচ্ছি। এরপরে আসি 8-এ কি আছে? এ একটা বাস্তব সংখ্যা নাও, তার সঙ্গে যদি মাইনাস এ যোগ করো তাহলে কি পাবে? 0 পাচ্ছ, বা মাইনাস এর সঙ্গে এ যোগ করো তাহলে কিন্তু 0 পাচ্ছ। তার মানে কি? তার মানে হচ্ছে ইনভার্স, এটাকে বলা হয় ইনভার্স এলিমেন্ট বা বিপরীত উপাদান। এর সঙ্গে যদি মাইনাস এ যোগ করি অবশ্যই করে 0 পাবো, এটা একটা স্বাভাবিক বিষয়, এর আগেও জেনেছো। এরপর আসে 9 দাগ। 9এরটা আছে এর সঙ্গে যদি আমি 1/a গুণ করি তাহলে 1 পাচ্ছি, এই আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান 1 পাচ্ছি, বা 1/এর সঙ্গে যদি a গুণ করি তাহলে আমরা 1 পাচ্ছি। এই হচ্ছে বাস্তব সংখ্যার কিছু প্রপার্টি বা ল। এরপর কোশ্চেন 1-এ বলেছে 1/4, 3/8, 1/5, 5/3, 17/6 মূলদ সংখ্যাগুলিকে দশমিকে প্রকাশ করি। তাহলে 1/4কে দশমিকে প্রকাশ করলে কি হবে? দশমিকের জন্য একটা শূন্য আসবে, 4 দুগুণে 8, নিচে পড়ে থাকছে 2, দশমিকের জন্য যদি একটা শূন্য আনি 4 5 20, তাহলে আমরা 1/4কে লিখতে পারি 0.25। এরপর আসছে 3/8, এইটাকে কি লিখতে পারি? দশমিকের জন্য একটা শূন্য আনি, তারপর 3 8 24, তাহলে পড়ে থাকছে 6, দশমিকের জন্য একটা শূন্য,
7 8 56, 4 পড়ে থাকছে, দশমিকের জন্য যদি একটা শূন্য আনি 5 8 40। তাহলে দেখো এটাকে 3/8কে লিখতে পারি 0.375। এরপর আসছি 1/5। তাহলে দশমিকের জন্য একটা শূন্য আনি, 5 দুগুণে 10। তাহলে এখানে 1/5কে লিখতে পারি 0.2। তারপর ছিল 5/3। তো এটাকে ভাগ করলে পাবো 3 অক্ষে 3, নিচে থাকছে 2, দশমিকের জন্য একটা শূন্য আনলে 3 6 18, তাহলে নিচে পড়ে থাকছে 2, দশমিকের জন্য আবার শূন্য আনলে 3 6 18, আবার নিচে 2 পড়ে থাকছে, দশমিকের জন্য শূন্য আনলে আবার 3 6 18, নিচে পড়ে থাকছে 2। তো এইভাবে চলতেই থাকছে, অর্থাৎ 5/3কে আমরা লিখতে পারি 1.666, এইভাবে চলতেই থাকছে। অর্থাৎ 5/3 ইকুয়াল টু 1.6, 6-এর মাথায় পৌনঃপুনিক, কারণ 6 এরপর চলতেই থাকছে। এরপর আমরা নিয়েছিলাম 17/6। তাহলে 17/6, 17/6কে ভাগ করলে কি হবে 17, 6 দুগুণে 12, নিচে পড়ে থাকছে 5, দশমিকের জন্য একটা শূন্য, তারপর 6 8 48, তাহলে নিচে পড়ে থাকছে 2, দশমিকের জন্য শূন্য আনলে 3 6 18, দশমিকের জন্য আরেকটা শূন্য আনলাম, তাহলে 3 6 আবার 18, তাহলে আবার দশমিকের জন্য যদি একটা শূন্য আনলি তাহলে আবার 3 6 18, নিচে 2 থাকছে। তো এইভাবে চলতেই থাকছে, অর্থাৎ 17/6কে লিখতে পারি 2.8333, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ 17/6 সমান সমান 2.833 মাথায় পৌনঃপুনিক। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা যখন 1/4 নিয়েছিলাম তখন পেয়েছিলাম দশমিক সংখ্যা 0.25। যখন আমরা 3/8 নিয়েছিলাম তখন দশমিকে প্রকাশ করলে পেয়েছিলাম 0.375। যখন 1/5 নিয়েছিলাম তখন দশমিকে প্রকাশ করলে পেয়েছিলাম 0.2। কিন্তু যখন আমরা 5/3 নিলাম তখন হয়ে গেল 1.6, 6-এর মাথায় পৌনঃপুনিক। যখন 17/6 নিলাম তখন হয়ে গেল 2.833, 3-র মাথায় একটা পৌনঃপুনিক। তাহলে তোমরা খেয়াল করে দেখবে, এই যে নিচে যে হরটা আছে এটা যখন 8 4 বা 5 এইগুলো পেয়েছিলাম তখন কিন্তু আমরা যে দশমিকে প্রকাশ পেয়েছি সেটা সসীম পেয়েছি। অর্থাৎ এই যে 1/4-এর ক্ষেত্রে যে 4টা সেটাকে কিন্তু 2 × 2 লেখা যায়, অর্থাৎ 2-এর স্কোয়ার। এই যে হরটা ছিল সেটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে যে আমরা মৌলিক উৎপাদকগুলো পাবো সেটা যদি শুধুমাত্র 2 বা 5 হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এটাকে ভাগ করলে আমরা সসীম দশমিকে পাবো। বিষয়টা কেমন দেখো, এই 3/8-এর ক্ষেত্রে নিচে 8 রয়েছে, 8কে আমরা লিখতে পারি 2 × 2 × 2। এখানে মৌলিক উৎপাদকগুলো কি শুধু 2, অর্থাৎ এটাকে 2³ লিখতে পারি। আর এখানে দেখো 5 আছে 1/5, নিচে 5। তো সেক্ষেত্রেও আমরা যখন ভাগ করেছি একটা সসীম দশমিক পেয়েছি, অর্থাৎ ভাগ করলে আমরা পৌনঃপুনিকে পাইনি। তো আমরা বলতে পারি যে এই নিচে হরটা যদি মৌলিক উৎপাদকটা যদি 2 বা 5 থাকে তাহলে আমরা একটা সসীম দশমিক পাবো। আর যদি নিচে 2 বা 5 ছাড়া অন্য কিছু থেকে থাকে তাহলে কিন্তু সসীম দশমিক পাচ্ছিলাম না, তখন আমাদের এই একটা প্যাটার্ন ফলো করছিল, মানে চলতেই থাকছিল। দেখো 1.666 করে চলতেই থাকছিল, অর্থাৎ পৌনঃপুনিকে পেয়েছি। এখানেও 17/6 যখন ছিল তখন 2.8333 করে চলতেই থাকছিল, অর্থাৎ এক্ষেত্রে আমরা আবৃত দশমিক পাবো। তো প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছিলাম সসীম
দশমিক, যখন নিচে হরটা 2 বা 5 ছিল তখন সসীম দশমিক সংখ্যা পেয়েছিলাম, আর যখন নিচে 2 বা 5 ছাড়া অন্য কিছু থাকবে সেটা হয়ে যাবে অসীম দশমিক সংখ্যা। বোঝা গেল? p/q আকারের মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো যদি q এর মৌলিক উৎপাদকগুলি কেবলমাত্র 2 এবং 5 হয়। মানে যদি p/q আকারে কোনো সংখ্যা থাকে, এখানে qটা যেটা থাকবে তার মৌলিক উৎপাদকগুলো শুধু 2 বা 5 থাকে, তাহলে সেটা আমরা দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক পাবো। বোঝা গেল? কিন্তু এই কিউটা যদি মৌলিক উৎপাদকগুলো 2 বা 5 ছাড়া আরও অন্য কিছু থাকে, তাহলে সেটা আবৃত দশমিক সংখ্যা পাবো। তাহলে আমরা কি শিখলাম? কোনো মূলদ সংখ্যা যেটা p/q আকারে আছে, সেরকম কোনো মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সেটা আমরা কি পেয়েছিলাম? হয় সসীম দশমিক পাবো। সসীম দশমিক কখন পাবো? যদি কিউটার মৌলিক উৎপাদকটা 2 বা 5 হয়। আর নতুবা পাবো আবৃত দশমিক। কখন আবৃত দশমিক পাবো? যদি কিউ এর মৌলিক উৎপাদকটা 2 বা 5 ছাড়া অন্য কিছু থাকে। বোঝা গেল? তাহলে আমরা মূলদ সংখ্যাকে সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করা শিখলাম। এবার আমরা সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যাকে কি করে মূলদ সংখ্যায় আনতে হয় সেটা শিখব। তাহলে একেরটা আছে 5.875। তো এই দশমিকটা উঠে গেলে একের পরে 3টে শূন্য হবে, কারণ দশমিকের পরে 3টে সংখ্যা আছে। তাহলে এটাকে কাটাকাটি করলে কি হচ্ছে? কাটাকাটি করলে হচ্ছে, যদি আমি 5 দিয়ে কাটাকাটি করি, নিচে থাকছে 5 দুগুণী 10, 0 0, ওপরে থাকছে 1 1 7 5। আবার যদি 5 দিয়ে কাটাকাটি করি, নিচে থাকছে 40, উপরে থাকবে 235। আবার যদি 5 দিয়ে কাটাকাটি করি, নিচে থাকছে 8, উপরে থাকছে 47। তাহলে এটাকে লিখতে পারি 47/8। এটা একটা মূলদ সংখ্যা। তা এবার দুয়েরটা কি বলেছে? দুয়েরটা বলেছে 2.6, তার মাথায় পৌনঃপুনিক। এটাকে লিখতে পারি 26-2/9। কেন? দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে, তার মাথায় পৌনঃপুনিক, তাহলে তার জন্য একটা 9 বসবে। আর এর আগে, এই 6-এর আগে একটা সংখ্যা আছে 2, তাই 26, এই টোটাল 26-এর সঙ্গে 2 বিয়োগ করব। তাহলে থাকছে 24/9, অর্থাৎ কাটাকাটি করলে 3 8 24, 3 3 9, মানে 8/3। এটা একটা মূলদ সংখ্যা, অর্থাৎ p/q আকারে লেখা যাচ্ছে। 3এরটা রয়েছে 0.45, আর 4 আর 5 এর মাথায় পৌনঃপুনিক। তার মানে কি? এটাকে আমি লিখতে পারি ওপরে 45। দেখো 45-এর আগে কিছু নেই, মানে 0 রয়েছে, তো এখানে বিয়োগ দেওয়ার কিছু নেই। তো নিচে থাকবে কটার মাথায় পৌনঃপুনিক আছে? 2টো, তাহলে 2টো 9 হবে। এটা কাটাকাটি করলে কি আসছে? এটা কাটাকাটি যদি যায়, 9 দিয়ে যাচ্ছে 5 নং 45, 9 দিয়ে 9 11 99, তাহলে 5/11। তো এটা একটা মূলদ সংখ্যা। এবার 4-এরটা কি বলেছে? 4-এরটা বলেছে 1.2, 2-র মাথায় পৌনঃপুনিক, তারপর 8 5 7 1 4। তো এটাকে লেখা যায়, উপরে কি আছে? 1 2 8 5 7 1 4। দেখো 2 থেকে 4 সবার মাথায় কিন্তু পৌনঃপুনিক। প্রথম থেকে লাস্ট অবধি যে কটা সংখ্যায় পৌনঃপুনিক, মাঝখানেরগুলো দেওয়া লাগে না, প্রথমটা এবং লাস্টেরটা দিলেই হয়। তো এখানে দেখো কটা সংখ্যা আছে পৌনঃপুনিক মাথায়? 1
2 3 4 5 6, তাহলে 6টা 9 নিচে হবে 1 2 3 4 5 6, আর এই পৌনপুনিকের আগে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 1, তাহলে -1। এটা করলে তোমরা দেখবে কত হবে, 1 2 8 5 7 1 3 বাই 9 9 9 9 9 9। তো এটাকে কাটাকাটি করবে, কাটাকাটি করে দেখবে যে কত আসছে। তোমরা এটা কাটাকাটি করলে দেখবে যে আসবে 9/7। এটা একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা এখানে দেখেছিলাম সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা। তাহলে কোনো সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যাকে যদি আমরা আবৃত দশমিক সংখ্যাকে দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে সেটা আমরা মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা আগে শিখলাম মূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে আমরা সসীম দশমিক বা আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি। আবার উল্টো দিক থেকে যদি সসীম দশমিক বা কোনো আবৃত দশমিক সংখ্যা থাকে, সেটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি। কিন্তু এরপর আসি অমূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সেক্ষেত্রে আমরা কি পাবো। তাহলে √2কে যদি দশমিকে বিস্তার করি তাহলে কি পাবো। তাহলে √2কে ভাগ করি, তাহলে কি হবে, এখানে এককে 1 লেখা যায়, নিচে থাকছে 1। এরপর দশমিকের জন্য আমি দুটো শূন্য নেব, আর এই 1-এর ডবল কি হবে, 2। এইখানে যদি 4 নিই তাহলে 4 24 কত হবে, 96। তাহলে এখানে 4 নিচ্ছি, নিচে ভাগশেষ থাকছে 4। দশমিকের জন্য আরও দুটো শূন্য নেব। তোমরা সবাই বর্গমূল করা শিখেছো আগের ক্লাসে। তো এরপর 400 রয়েছে, 14 ডবল নেব 28। এখানে কত নিতে হবে, তাহলে এখানে যদি আমি 1 নিই তাহলে এখানে দেখো 281 পাচ্ছি, এখানে 1 নিয়েছিলাম। তাহলে এখানে ভাগশেষ কত থাকবে, 9 1 1। দশমিকের জন্য দুটো শূন্য আবার নিলাম। এবার 141-এর ডবল কত হবে, 282। এবার এখানে কত নেব আমরা, এখানে আমরা নেব 4। এখানে যদি 4 নিই তাহলে গুণ করলে দেখবে 4 4 16 6, 1 থাকছে 4 2 8 1 9, 4টা 32 2, 3 থাকছে 4 2 8 9 10 11। বিয়োগ করলে কত হবে, 4 0 6। তাহলে এখানে আমরা নিয়েছিলাম 4, তাহলে ভাগফলটা লিখে। এরপর দশমিকের জন্য আরও দুটো শূন্য নেব, তাহলে এই 14 এর ডবল কত হবে, 28। এর সঙ্গে কত নেব, এর সঙ্গে আমরা কত নিতে পারি, 2 যদি নিই তাহলে দেখো গুণ করলে দেখবে 56 4 হচ্ছে। তো এখানে আমরা 2 নিয়েছিলাম, তাহলে এখানে ভাগফল হবে 6 3 8 3। দশমিকের জন্য আবার দুটো শূন্য নেব, এরপর আবার চলতে থাকবে। তো দেখো এরকম করে চলতে থাকলে √2-র মান আমরা পাচ্ছি 1.4142103 করে চলতে থাকছে। এভাবে আমাদের ভাগ করতেই থাকতে হবে। তো এখানে দেখো কোনো প্যাটার্ন ফলো করছে না, অর্থাৎ একটা সংখ্যা এরপর কিন্তু বারবার করে আসছে না। এটা কিন্তু একবার 4, তারপর 1 4 2 1 0 3 এভাবে চলতে থাকছে। তো √2টা আমরা যখন দশমিকে প্রকাশ করলাম তখন আমরা কি পেলাম, আমরা পেলাম একটা অসীম ও অনাবৃত দশমিক
দশমিক সংখ্যা। অনাবৃত কেন? কারণ আমরা কোনো আবৃত দশমিক পাইনি। আবৃত কখন হতো? যখন একটা সংখ্যা বা কয়েকটা সংখ্যা একই প্যাটার্ন ফলো করে পরপর চলতে থাকতো, কিন্তু এখানে দেখো কোনো সংখ্যায় কিন্তু বারবার করে আসছে না, এটা কিন্তু কোনো প্যাটার্ন ফলো করছে না। এরপর কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে ধরো এখানে 3 পেলাম, 3 3 3 এভাবে চলছে না, এই কারণে এটা আবৃত হচ্ছে না, এটা অনাবৃত অসীম দশমিক সংখ্যা। তাহলে আমরা কি পেলাম? কোনো মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সেটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা পাবো, এবং যে সংখ্যা দশমিক বিস্তার এই অসীম অনাবৃত দশমিক সংখ্যা, সেই সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। অর্থাৎ কোনো অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে আমরা সেটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা পাবো। আবার উল্টো দিক থেকে কোনো যদি আমাদেরকে দেওয়া থাকে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, সেটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে আমি কিছু সংখ্যা দিচ্ছি মূলদ সংখ্যা, তোমরা সেটা দেখে বলবে সেটা সসীম দশমিক সংখ্যা হবে নাকি আবৃত দশমিক সংখ্যা হবে। তো একেরটা ধরো 7/16, এটা কি হবে? এটা সসীম দশমিক না আবৃত দশমিক? দেখো তার জন্যই নিচে যেটা হর আছে সেটা 16, 16কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তো দেখো মৌলিক উৎপাদক কিন্তু আমরা 2 পেয়েছি, এটাকে 2 এর কিউব লিখতে পারি। তো আমি বলেছিলাম মৌলিক উৎপাদক যদি 2 বা 5 থাকে, তো এখানে শুধু 2 রয়েছে, তো তাহলে আমরা সসীম দশমিক পাবো। তো এটাকে ভাগ করলে আমরা কি পাবো? সসীম দশমিক। 2-এরটা আমি দিলাম 9/125। তাহলে 125কে ভাঙলে দেখবে লেখা যাবে 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 5-এর কিউব। তো সেক্ষেত্রে আমরা মৌলিক উৎপাদকটা 5 পাচ্ছি। তো আমরা বলেছিলাম 2 বা 5 থাকলে সেটাকে বলবো সসীম দশমিক। তো এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি, এটা সসীম দশমিক হবে। 3-এরটা যদি দেওয়া হয় 15/56, তো এটাকে নিচে যে হর 56 আছে এটাকে কি লিখতে পারি? 7 গুণ 2 গুণ 2 গুণ 2, 7 8 56, তাহলে 7 গুণ 2 2 2 গুণ করলে 56 হচ্ছে। এখানে কিন্তু 2 ছাড়াও 7 আছে, তাহলে এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে এটা অসীম দশমিক পাবো। তারপরে বলেছে আমি 1/3 ও 2/3 এর মধ্যে সংখ্যা রেখায় আছে এমন মূলদ সংখ্যা লিখি। অর্থাৎ 1/3 আর 2/3 এর মধ্যে একটা মূলদ সংখ্যা তোমাকে লিখতে বলেছে। তাহলে 1/3কে আমরা কি লিখতে পারি দশমিকে প্রকাশ করলে? দশমিকের জন্য একটা শূন্য আনি, 3 তিরিক্ষে 9, নিচে পড়ে থাকছে 1, দশমিকের জন্য আবার শূন্য আনলে 10 থাকছে, 3 তিরিক্ষে 9, তাহলে নিচে আবার 1 থাকছে, এভাবে চলতে থাকছে। অর্থাৎ 1/3কে 1/3কে লিখতে পারি 0.333, এভাবে চলতে থাকছে, অর্থাৎ 0.3 মাথায় পৌনঃপুনিক। এরপর আসছে 2/3, এটাকে দশমিকের জন্য একটা শূন্য আনলে 3 6 18, নিচে পড়ে থাকছে 2, দশমিকের জন্য আবার যদি শূন্য আনি 3 6 18, নিচে পড়ে থাকছে 2। তো 2/3 এটা কিন্তু 0.666 এভাবে চলতেই থাকছে, অর্থাৎ পাচ্ছি 0.6, 6-এর মাথায় পৌনঃপুনিক। তো এর মধ্যে একটা মূলদ সংখ্যা কি হবে? দেখো 0.3 তার থেকে একটু বড়, কারণ 0.3333 আছে, মানে 0.3 থেকে একটু বড়, আর 0.666 মানে 0.66 থেকে ছোট। এখানে যদি 0.3 সামথিং থাকে, ধরো 0.3 তার মাথায় পৌনঃপুনিক, আর এখানে 0.6 তার মাথায় পৌনঃপুনিক, এখানে যে কোনো একটা মূলদ সংখ্যা বলেছে। তাহলে 0.3333 তার থেকে একটু বড় হতে হবে। এখানে 0.4 আছে, 0.5 আছে,
সেগুলো কি মূলদ সংখ্যা। বা এখানে আরও আছে 0.45। তো যে কোনো একটা মূলদ সংখ্যা নিতে হলে এর মধ্যে থেকে এর মধ্যে নিতে হলে এই 0.33 আছে, তাহলে আমি 0.34ও নিতে পারি, কারণ 0.333 থেকে 0.34টা একটু বড় হচ্ছে, আবার 0.666 এর থেকে ছোট হচ্ছে। তাহলে 1/3 ও 2/3 এর মধ্যে আছে একটি মূলদ সংখ্যা হলো, অনেকগুলোই দেখালাম, তুমি যদি নাও 0.4 বা 0.5 বা নিলে 0.35 বা নিলে 0.459866, এগুলো হচ্ছে এর মূলদ সংখ্যা। এবার যদি 1/3 ও 2/3 মধ্যে অমূলদ সংখ্যা বলে তাহলে কি করবে? তাহলে আর অমূলদ সংখ্যা যদি নিই সেটা হবে, ধরো নিলাম 0.459861008, নিজের ইচ্ছে মতো ডট ডট করে নিতেই থাকলাম, যেটা কোনো প্যাটার্ন ফলো করছে না। একটা অসীম সংখ্যক, মানে অসীম সংখ্যক সংখ্যা আমরা নিতেই থাকলাম, যেটা এই 0.33 থেকে একটু বড় নিয়েছে। দেখো 0.45, 0.33 থেকে বড়, আবার 0.66 থেকে ছোট। সেরকম কোনো সংখ্যা নিয়ে কোনো প্যাটার্ন ফলো না করে অসীম অবধি যদি আমি লিখতেই থাকি, এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। এরপর বলেছে আমি একটা সংখ্যা দিয়েছে, দেখো 0.232332333233332 ডট ডট করে চলতে থাকলো। তাহলে এটা কিরকম ধরনের সংখ্যা বলো তো? এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ দেখো কোনো প্যাটার্ন ফলো করছে না। 0.23, তারপর 233, তারপর 233, একটা সংখ্যা যে বারবার করে আসছে সেরকম না। তো আর পরেরটা বলেছে দেখো ডট ডট করে অসীম অবধি চলতে থাকছে, 0.25255255252555। তো একটা কোনো সংখ্যা যে পরপর চলছে সেরকম কিন্তু নয়, এবং অসীম অবধি চলছে, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। তাহলে এই দুটো অমূলদ সংখ্যা দিয়ে দিয়েছে, তো এই অমূলদ সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে বলেছে। তো দেখো প্রথমটা আছে 0.2323 করে চলতে থাকছে, তাহলে এখানে 0.2, এখানে 0.2, এই দুটো কমন আছে, 0.2 এখানে 0.2 কমন আছে। তারপরের গুলোই হচ্ছে সমস্যা। তারপরে আছে 5 আর এখানে আছে 3, তাহলে 3 আর 5 এর মধ্যে একটা নিয়ে নিলে 0.24 নিতে পারো, এটা একটা মূলদ সংখ্যা। দেখো সসীম দশমিক সংখ্যা হচ্ছে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা হচ্ছে। বা আরও নিতে পারো, 0.2 নিলে, তার সঙ্গে নিলে 3, এরপরে আছে 2 আছে, তুমি 3 নিয়ে নিলে, তাহলে বা তারপরে 4 নিয়ে নিলে, এটা হচ্ছে এর থেকে একটু বড় হচ্ছে, এর থেকে ছোট হচ্ছে। বা তুমি যদি নিয়ে নাও 0.2, এখানে আছে 5, এখানে দেখো 0.25, এর থেকে ছোট আনবে, তাহলেই তো এই দুটোর মাঝখানে থাকবে। তো 5-এর পরে 2 আছে, তুমি 2 না নিয়ে 1 নিলে, তারপরে যে কোনো সংখ্যা নিলে 8, 9। তো এটা 0.2323, এই যে প্রথম সংখ্যাটা আছে তার থেকে বড়, আর এই যে যে লাস্ট সংখ্যাটা আছে 0.25255, এই সংখ্যাটার থেকে ছোট। তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে তুমি যে কোনো একটা মূলদ সংখ্যা এভাবে লিখতে পারো। এরপর বলেছে আমি সংখ্যা রেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি। তো আমরা আগে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা সংখ্যা রেখায় কী করে স্থাপন করতে হয় সেটা শিখেছি। আজকে দশমিক সংখ্যা কী করে সংখ্যা রেখা স্থাপন করব সেটা জানবো। তো একটা সংখ্যা রেখা অঙ্কন করি। ধরো এখানে আছে 0, তারপর 1, তারপর 2, তারপরে 3, 4, এইভাবে চলতে থাকছে। 0-র বাঁ দিকে -1, -2, এইভাবে চলতে থাকছে। তো লক্ষ্য করো 3.256 এটা কিন্তু 3-এর থেকে একটু বড় আর 4-এর থেকে ছোট, অর্থাৎ 3 আর 4-এর কোথাও মাঝখানে কোথাও একটা আছে মধ্যে। তো
এখানে কোথাও একটা থাকবে। এবার 3 আর 4-এর মাঝখানের অংশটুকু যদি আমি জুম করি বা কোনো ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাচের মাধ্যমে দেখি তো বড় করে দেখতে পাবো। যেমন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কোনো ছোট জিনিস বড় করে দেখতে পারি, তেমন এই 2 আর 3-এর মাঝখানটা যদি আমরা জুম করি বড় করে দেখি তাহলে 3 আর 4-এর মাঝখানে আরও অসংখ্য সংখ্যা থাকবে। এখানে 10টা সংখ্যা নিয়ে 10টা ভাগে ভাগ করি, 3 আর 4-এর মাঝখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এটা হবে 3.1, তারপরেরটা 3.2, তারপরে 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9, তারপরে 4। তো লক্ষ্য করো 3.256, তাহলে 3.2 এর থেকে একটু বড় আর 3.3 থেকে একটু ছোট, অর্থাৎ এই 3.2 আর 3.3 এর মাঝখানে থাকবে। তো এই 3.2 আর 3.3 এর মাঝখানটায় যদি আমি জুম করি, তাহলে দেখবে আরও অসংখ্য সংখ্যা থাকবে। 3.3 এর মাঝখানে 10টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইখানে 3.21 থাকবে, তারপরে 3.22, তারপরটা 3.23, 3.24, 3.25, 3.26, 3.27, 3.28, 3.29, তারপরে 33। তো লক্ষ্য করে দেখো এখানে 3.25, তারপরে 6, মানে 3.25 এর থেকে একটু বড় হচ্ছে 3.256। তো এখানে 3.25 আর এই যে এটা হচ্ছে 3.25, তাহলে 3.25 আর এটা হচ্ছে 3.26। এই 3.25 আর 3.26 এর মাঝখানে এর মধ্যে কোথাও একটা থাকবে। এই যে 3.25 আর 3.26 এর মধ্যে এখানে কোথাও একটা থাকবে, 3.256। তো আমি যদি এই 3.25 আর 3.26 এর মাঝখানটা জুম করি, এর মাঝখানে আরও সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হবে 3.251, এটা হবে 3.252, তারপরটা 3.253, 3.254, 3.255, 3.256, 3.257, 3.258, তারপরটা 3.259, তারপরটা হচ্ছে 3.26। তাহলে আমাদের বের করতে বলেছে 3.256। দেখো এখানে কিন্তু আমার বেরিয়ে গেছে 3.256। তাহলে এখানে এই যে 3.256 এইটা, এই যে এই দাগটা হচ্ছে আমার 3.256। তাহলে আমরা সংখ্যা রেখায় খুঁজে বের করে নিলাম 3.256। এইভাবে আমরা কোনো দশমিক সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো। তো আজকে আমরা কিছু অঙ্ক শিখলাম। পরের দিন আমরা কষে দেখি 1.3-র অঙ্কগুলো করব, যেখানে দেখবে আজকে যা কিছু পড়ানো হয়েছে তার মধ্য থেকেই সবকিছু অঙ্ক তোমরা করতে পারবে।